সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই, এসো কর্মের হাত ধরে সঞ্চয়ে জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। পাবে সোনালী জীবন, পাবে সুখের জীবন, পাবে সোনালী জীবন, পাবে সুখের জীবন। এ তো সময়ের ওপেন চ্যালেঞ্জ, আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি শান্তা জাহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বীমা বিষয়ক আয়োজন সোনালী জীবনে। আপনারা জানেন আমাদের এই সোনালী জীবন একটি বীমা বিষয়ক অনুষ্ঠান। আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বীমা শিল্পের বিভিন্ন সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলে থাকি এই অনুষ্ঠানে। আর প্রতি অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি থাকেন, যাদের সাথে আসলে কথা বলে আমরা বীমা শিল্পের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, সোনালী জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। আমাদের আজকের বিষয় ক্যারিয়ার হিসেবে বীমা শিল্প। আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। প্রিয় দর্শক, প্রথমেই বলেছিলাম আমাদের আজকের এই আলোচনায় অতিথি রয়েছেন। পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। প্রথমেই আমাদের আজকের এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সোনালী লাইফের অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর জনাব মোহাম্মদ সাজিদুল আনোয়ার, যার রয়েছে 20 বছরের বীমা ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং যিনি মেট লাইফ দিয়ে বীমা ক্যারিয়ার শুরু করেছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং এরপরে আমাদের সাথে আরও রয়েছেন সোনালী লাইফের সিনিয়র সেলস ম্যানেজার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। তারও রয়েছে প্রায় 20 বছরের বীমা ক্যারিয়ারের অভিজ্ঞতা এবং সেও কিন্তু মেট লাইফ দিয়েই তার বীমা ক্যারিয়ার শুরু করেছেন। একই সাথে পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের মাঝে আজ একজন অন্যতম অতিথি রয়েছেন, অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন আমাদের এই আয়োজনে। তিনি মেট লাইফের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের। তার নাম R.H. খান। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই সোনালী জীবন অনুষ্ঠানে। আমি প্রথমেই মিস্টার সাজিদুল আনোয়ার আপনার কাছ থেকে জানতে চাই, যে তরুণদের কথা আমরা বলছিলাম এবং যাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা আমরা আসলে করছি, এই তরুণ প্রজন্মের দিকে যদি আমরা তাকাই, বীমাকে তারা পেশা হিসেবে নেয়ার ক্ষেত্রে কিন্তু একটু পিছিয়ে আছেন। তারা কিন্তু বীমা শিল্পের সাথে নিজেদেরকে জড়িত করতে চান না। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়, কেন এই দ্বিমত অথবা অনীহা? ধন্যবাদ। আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা দীর্ঘদিনের বিষয়। বীমা এই শিল্পের ডে ওয়ান থেকে যেভাবে আমাদের একটা প্ল্যানিং দরকার ছিল, যে ধরনের আমি যদি অন্য সেক্টরে যাই, ব্যাংকিং সেক্টরে, ব্যাংকের প্রতি মানুষের যে আগ্রহ, পড়াশোনা করব আমি ব্যাংকার হব, এটা এমই লাইফ থেকে। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের দেশে ইন্স্যুরেন্স নিয়ে একদম এসএসসির পর একটা ছেলে ইন্স্যুরেন্সে কেরিয়ার করবে, এটা তাকে পাঠ্য বই থেকে দেওয়া হয় না। সেকেন্ড হচ্ছে কি, লোকাল যেই ধরনের আমাদের ট্র্যাডিশনাল, আমরা তো কেরিয়ার শুরু করছি ম্যাট লাইফ দিয়ে, ট্র্যাডিশনাল যে সমস্ত কোম্পানি আমাদের কাজ শুরু করছে বাংলাদেশে, তাদের ওখানে হচ্ছে কি আপনার তার যে স্বপ্ন, সে কোথায় যাবে কেরিয়ার হিসেবে, সে ধরনের আমাদের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে শুরু করলো, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এইভাবে যে তার একটা স্বপ্ন পূরণ হবে সেটা কিন্তু সে জানে না, বা তাকে গাইড দেওয়ার মতো আমাদের দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে গভর্নমেন্টের ওইভাবে কোনো প্ল্যান ছিল না। যার কারণে আমার কাছে মনে হচ্ছে কি, আমাদের ইন্স্যুরেন্স এই শিল্পতে যে কি পাওয়া যায়, যেহেতু এটা একটা রিজার্ভ বিজনেস, কারণ ভালো জিনিস তো আসলে সহজলভ্য। যেমন আমি বলি আপনাকে, ধরেন যদি ওইভাবে বলতে চাই যে দুধ কিন্তু আমার ঘরে গিয়েই বিক্রি করতে হয়, কিন্তু ড্রাগ কিন্তু গিয়ে ক্রয় করতে হয়। তো ভালো জিনিস তো আসলে কেউ নিতে চায় না, যেহেতু এটা একটা স্বপ্ন আমরা বিক্রি করি। এই জিনিসটাতে যদি আমার কাছে মনে হয় যে আমাদের যদি একটা প্ল্যানিং থাকে, যেমন ধরেন ইড্রার হতে পারে, যে সাবজেক্টে যদি ইন্স্যুরেন্স দিয়ে সে ক্যারিয়ার হিসেবে কোথায় যেতে পারে, এই জিনিসটা যদি আমাদের তরুণ সমাজ জানে, সেটা পারবে। সেক্ষেত্রে আমি আমার কোম্পানির কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, যে আমরা 4th জেনারেশনের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমার তো ম্যাট লাইফ থেকে আসার পর আমি 2016 সালের মার্চে জয়েন করি। আজকে আমি ধরেন অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর, বাট আমি যদি ম্যাট লাইফে থাকতাম আমি কিন্তু সর্বোচ্চ ব্রাঞ্চ ম্যানেজার হিসেবেই থাকতাম। এই যে ক্যারিয়ারের বারটা, যেমন আমাদের দেশে কর্পোরেট জগৎটা একেবারে দখল করে আছে একচ্ছত্র হচ্ছে ম্যাট লাইফ। এর কারণটা কি? কারণ হচ্ছে দেশীয় কোনো কোম্পানি তাদেরকে ভিড় দেওয়ার মতো ও ধরনের কার্যক্রম নিয়ে আসেনি দেশে।
সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমরা যদি একটা স্বপ্ন দেখাতে পারি, ক্যারিয়ার দেখাতে পারি, তাহলে আসবে। সেকেন্ড একটা সমস্যা আমার কাছে যেটা মনে হয়, ধরেন একজন ব্যাংকার কিন্তু যারা ফিল্ড ফোর্স হিসেবে কাজ করে, উনি কিন্তু একটা হাউস লোন পাচ্ছে, একটা ক্রেডিট কার্ড পাচ্ছে। দুর্ভাগ্যক্রমে সত্য, আমাদের যারা ফিল্ড ফোর্স কাজ করে তারা কিন্তু কোনো ধরনের লোন পায় না, যেহেতু তাদের ফিক্সড স্যালারি নেই, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটাও ওভাবে নেই। ধরুন আপনাকে যদি বলি, আপনার যদি কোনো রিলেটিভস থাকে, আপনি কিন্তু একটা ব্যাংকারকে চুজ করবেন, ইন্স্যুরেন্সের লোককে করবেন না। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আরো অনেক জানবো আপনাদের কাছ থেকে, কিন্তু তার আগে অনলাইনে আমাদের সাথে আরিজ খান রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই এবং জানতে চাই যে দীর্ঘদিনের ক্যারিয়ার আপনিও একইভাবেই কাটিয়েছেন, এবং আমি বলবো ক্যারিয়ারের মানে তারুণ্য থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত মেট লাইফের সাথে আপনার যে আসলে সম্পৃক্ততা, সেই অভিজ্ঞতাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। দেখেন, এই যে প্রথম যে কয়টা কোম্পানি হয়েছিল, এর উপরের লেভেলে কারা আইছে? জীবন বীমা থেকে আইছে, আর তো লোক ছিল না। সেই জীবন বীমা থেকে কারা আইছে? যারা ওখানে সাকসেসফুল না। আবার পরে আবার কোম্পানি হয়েছে, সেই কোম্পানিগুলোতে রিসোর্স তৈরি না হওয়ার মধ্যেই কোম্পানি বেড়ে গেছে অনেক। মার্কেটে রিসোর্স নাই, ইন্স্যুরেন্সের রিসোর্স নাই, কিন্তু কোম্পানি বেড়ে গেছে অনেক। এখন দেখেন, ফিল্ডের লোক যারা মার্কেট সেল করত, তারা অ্যাডমিনিস্ট্রেশনে চলে এসেছে। তা এদের আউটলুক, এদের দৃষ্টিভঙ্গি একটা কোম্পানিকে আগায় নেওয়া, একটা অর্গানাইজেশনকে আগায় নেওয়ার মতন কি দৃষ্টিভঙ্গি এদেরকে আছে? এদের হল সেলফ একটা কোম্পানিকে নিয়ে আগায় নেওয়া। তারপরে কোম্পানি, এই ইন্স্যুরেন্সটা কি? ইন্স্যুরেন্স আপনার কাছে এই কেউ ছোট ছোট ইনভেস্টমেন্টগুলো, ছোট ছোট টাকাগুলো একখানে করে। ব্যাংক তো মানুষ যায় কোটি কোটি টাকা রাখে, লাখ লাখ টাকা রাখে। আর ইন্স্যুরেন্স কি? এজেন্টরা গিয়ে ঘরে বাড়ি বাড়ি যেয়ে বা মানুষের কাছে গিয়ে ছোট ছোট ইনভেস্টমেন্টগুলো আইনে এটা এই যে ইকোনমিতে আইনে কোম্পানিতে জমা দেয়। একসাথে কেউ 5,000 দিল, কেউ 10,000 দিল, কেউ 20,000 দিল, এরকম করে করে সেটাকে কালেক্ট করে ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা দেয়। কোম্পানি কী করে? সেটা স্ট্রিম লাইনে, ইকোনমিক স্ট্রিম লাইনে সেটাকে ইনভেস্ট করে। এইটা হলো একটা, সেই জন্য ইন্স্যুরেন্স ইজ ভাইটাল ফর দি গ্রোথ অফ দি কান্ট্রি। কথা বুঝছেন? এটা খুব ভাইটাল। এবং সেই জন্যই এই যে ছোট ছোট এগুলো, টাকাগুলো যেখানে মানুষের বালিশের নিচে থাকতো বা পকেটে পড়ে থাকতো বা সিন্দুকের মধ্যে থাকতো, সেটাকে কালেক্ট করে এনে এজেন্টরা কোম্পানিতে দেয়, আর কোম্পানি সেটাকে কোটি কোটি টাকা ইনভেস্ট করে, বা দেশ চলে। তারপরে এই যে মানুষ যারা এই যে ইন্স্যুরেন্স, সেই জন্য এটা নোবেল প্রফেশন। মানুষকে উপকার, যেহেতু কিনা মানুষের ইনকাম কীভাবে হয়, ম্যান অ্যাট ওয়ার্ক, মানি অ্যাট ওয়ার্ক। আমি কাজ করতেছি, তাই আমার ইনকাম আসতেছে। ইনকাম থাকলে ফুড আছে, ক্লোথিং আছে, শেল্টার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে। ইনকাম কখন নষ্ট হয়ে যায়? আমি যখন ওল্ড হব, ইনকাম থাকবে না। আমি যখন সিক হয়ে যাব, তখন ইনকাম থাকবে না। আমি যদি অ্যাক্সিডেন্টে মারা যাই, হয়ে যাব, তখন ইনকাম থাকবে না। এই ইনকামটাকে রিপ্লেস করে ইন্স্যুরেন্স, এই তিনটে কন্ডিশনে। কিন্তু ব্যাংক তো এই সিচুয়েশনে কোনো টাকা দেয় না। সেজন্য ইন্স্যুরেন্স হলো ভাইটাল। যে দেশে যত ইন্স্যুরেন্স বেশি হবে, সেই দেশের মানুষ তত ইকোনমিক্যালি সলভেন্ট থাকবে। সেজন্য ভালো লোকদের ইন্স্যুরেন্সে আসা উচিত। মিস্টার রফিকুল ইসলাম, এবারে আপনার কাছে জানতে চাই, আসলে একই কথাই, যেহেতু আমরা ক্যারিয়ার নিয়ে আজ কথা বলতে চাচ্ছি, আপনার ক্যারিয়ারেরও দীর্ঘ সময় আপনি পার করে দিয়েছেন। যদি 20 বছর আগের কথা চিন্তা করি, তাহলে আসলে তরুণ বয়সেই আপনার এই পেশার সাথে সম্পৃক্ততা। আপনার জায়গা থেকে আসলে আপনি কিভাবে দেখেন যে কেন আমাদের তরুণ সমাজ এই পেশার সাথে যুক্ত হচ্ছে না? অ্যাকচুয়ালি যে কোনো কিছুতেই ট্রান্সপারেন্সিটা দরকার। তো এই শিল্পটা ধরেন দীর্ঘদিন ট্রেডিশনালি চলে আসছে। তো 2010 সনে গভর্নমেন্ট ইদ্রা গঠন করেছে, রেগুলেটরি বডি তৈরি করেছে। 1938 সনের বিমা আইন চেঞ্জের মাধ্যমে এটা ছিল কমার্স মিনিস্ট্রির আন্ডারে, এখন এটা ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে আসছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্রিটিশ থেকে একজন অ্যাকচুয়ারি নিয়োগ দিয়েছেন এই শিল্পকে আরও কীভাবে উন্নত করা যায়। তো ওভারনাইট আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। এখন ধরেন ইদ্রা গঠন হয়েছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে যেমন বিমা দিবস ঘোষণা হয়েছে 1 মার্চ। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনসের আমাদের প্রেসিডেন্ট শেখ কবির স্যার, উনিও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। তো বেসিক্যালি
আমার অ্যাসেসমেন্টে যেটা আসছে যেহেতু ট্রান্সপারেন্সির অভাব, বেসিক্যালি একটা ইন্স্যুরেন্স কোম্পানির মূল সার্ভিসটা কি, যে আমরা উন্নত পৃথিবী যেভাবে ইন্স্যুরেন্সের সার্ভিস ইনস্যুর করে যাচ্ছে, দ্যাট ইজ ধর ম্যাচুরিটি অ্যামাউন্টটা ডিউ টাইমে দেওয়া এবং ডেথ ক্লেমটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটেল আপ করা, রাইট? তো এখানে আমাদের একটু ঘাটতি রয়েছে, সে কারণেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের সমাজে রয়ে গেছে, যে কারণেই কেউ এডুকেশন শেষ করে, সেটা তরুণ বলেন বা পার্ট টাইমলি যদি কেউ চিন্তা করে হ্যাঁ আমি এখানে কাজ করো, আমার ভালো লাগছে না, সো আমি ইন্স্যুরেন্সে সুইচ করি। তো এই যে ল্যাক অফ ট্রান্সপারেন্সি, যে স্বচ্ছতার অভাব, সে কারণেই আমি যে এখানে কেরিয়ার গড়ব, যদি আমি আমার কাস্টমারকে সাপোর্ট না দিতে পারি, তাহলে তো আমি যাই সাফল্য অর্জন করি সেটা কিন্তু আর আলটিমেটলি কিন্তু ইট উইল বি ওয়ার্থলেস। কারণ হচ্ছে যে দিন শেষে আমি আমার কাস্টমারকে যে চাহিদা সেটা আমি দিতে ব্যর্থ হলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে আসছে, ধরেন সেটা তরুণ হোক অথবা যে কোনো বয়সের মানুষই হোক, কেন এনকারেজ ফিল করে না? বিকজ আমার কলিগ যিনি বলেছেন যে আমাদের যেমন একটা কেরিয়ারের যে স্কোপ সেটা ম্যাক্সিমাম কোম্পানিতেই নাই। কারণ হচ্ছে যে যেমন ধরেন আমাদের যিনি বললেন যে একটা ব্রাঞ্চ ম্যানেজারের উপরে আমরা যেতে পারি না, বাট যারা সিনিয়রও হয়ে থাকেন তাদেরও নিজস্ব কোনো কেরিয়ার অ্যাসপিরেশন সেখানে থাকে না, যে তার কোথায় শেষ হবে বা সে আলটিমেটলি এখন যে রানিং অবস্থা কী পাচ্ছে এটারও সুনির্দিষ্ট কোনো প্ল্যানিং নাই। যে কারণে কি হচ্ছে যে কেউই এখানে সাহস পাচ্ছে না। বাট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন। উপার্জনক্ষম একজন মানুষের মৃত্যুতে একটি পরিবারে নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার। এমন বিপদের দিনেই আলোর মশাল জ্বালিয়ে এগিয়ে আসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সময় মতো পরিবারটির পাশে অবলম্বন হিসেবে থাকে সোনালী লাইফ। মাত্র 7 দিনে প্রয়োজনীয় তথ্যাদি জমাদান সাপেক্ষে মরণোত্তর বীমার দাবি পরিশোধ করা সোনালী লাইফের অঙ্গীকার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন। কর্মের হাত ধরে সঞ্চয় জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। এসো কর্মের হাত ধরে সঞ্চয় জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। পাবে সোনালী জীবন
সুখে জীবন এ তো সময়ের ওপেন চ্যালেঞ্জ আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সোনালী জীবন সুখের জীবন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। বীমা বিষয়ক অনুষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ সোনালী জীবনে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যেমনটা বলেছিলাম, আমাদের আজকের অতিথিরা রয়েছেন আমাদের সাথে এবং কথা বলছি ক্যারিয়ার হিসেবে বীমা এই বিষয়ে, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন আরএইচ খান, তার কাছেও জানবো বীমা বিষয়ক বিভিন্ন বিষয়। মিস্টার সাজিদুল আনোয়ার, আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে পাঠ্যসূচিতে বীমা বিষয়টাকে সেভাবে আসলে ইনক্লুড করা হয়নি, যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারাও বীমা সম্পর্কে জেনে এটাকে পেশা হিসেবে নেয়ার চিন্তা করবে। পাঠ্যসূচিতে যদি এই বিষয়টাকে আরো বিশদভাবে আলোচনা করা হয় অথবা আলাদাভাবে বীমা শিল্পকে নিয়ে পড়ার সুযোগ করার ব্যবস্থা হয়, সেক্ষেত্রে কি মনে হয় তরুণ প্রজন্ম এগিয়ে যেতে পারে? মূল বিষয়টা হচ্ছে কি, আমাদের আমি যেভাবে বলবো সেটা আমার অভিজ্ঞতা এতদিনের ইন্স্যুরেন্সের যে বেসিক জিনিসটা, আমি যে ক্যারিয়ার করবো একটা ছেলেকে যে স্বপ্নটা দেখবে আপনার, এটা কেন দেখবে, তার সর্বশেষ গন্তব্য কোথায় গিয়ে সে পৌঁছাবে। যেমন ধরেন আমি ম্যাটলাইফ ছাড়লাম, কেন ছাড়লাম, একটা বাংলাদেশে ম্যাটলাইফের মতো একটা জায়গায় ছেড়ে আসবে এটা কিন্তু চিন্তাই করা যায় না। ছাড়ার ফলেই কিন্তু আজকে আমি এই পজিশনে এই কোম্পানিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তো ধরেন ম্যাটলাইফও তো ভালো করতে পারিনি, এখানে তো ভালো কীভাবে করলাম। বেসিক্যালি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই জায়গাটাতে আসতে হবে আমাদের প্রত্যেকটা কোম্পানি যেই কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে ফিল্ড ফোর্স যারা বেসিক্যালি এখানে ক্যারিয়ার করবে তাদেরকে নিয়ে কোনো স্বপ্ন দেখে না। শুধু কোম্পানি একটা ডেস্টিনেশন থাকে, যেরকম আমার কোম্পানি কত বড় হবে, কত আর্ন করবে, ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, গ্রস প্রিমিয়াম কত করবে, হ্যাঁ, কীভাবে র্যাঙ্কিং বাড়াবে, কীভাবে হেড অফিসের একটা বড় টাওয়ার হবে, এই চিন্তায় থাকে। আর দুর্ভাগ্য হচ্ছে আমাদের ছেলেরা, আমাদের সাথে যারা কাজ করে, তারা ওই টাওয়ারের সামনে একটা ছবি তুলে খুব আনন্দ ফিল করে যে ইয়েস এই কোম্পানি আমার। প্রশ্ন হচ্ছে সেই জায়গায় আসলে ওর কি ওখানে, এই টাওয়ার ডেফিনেটলি আছে ওখানে, কিন্তু এই জায়গাটাতে আমাদের কোম্পানি যে ডিফারেন্ট আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে কি, যেমন আপনি জেনে খুশি হবেন, রিসেন্টলি ইনশাল্লাহ আমার কক্সবাজার জেলায় একটা সোনালী পল্লী হচ্ছে, যেখানে আমার 300-র উপরে ফ্ল্যাট হবে, আমার ছেলেরা থাকবে সোনালীর। তাহলে দেখেন, এটা ব্র্যান্ড ইমেজ, কোনো ব্যাংকার কিন্তু এটা করেনি, তাই আমি যতদূর জানি নিজেরা টাকা নিয়ে করে। এটা যদি থাকে তাহলে আর কি লাগে আপনি বলেন। এবং একটা কোম্পানি এফি হিসেবে জয়েন করে, তার যদি 15 বছর এক্সপিরিয়েন্স থেকে অ্যাডিশনাল এমডি হিসেবে 3 বছর থাকে, সে একটা প্রাইভেট কোম্পানির সিইও পর্যন্ত হতে পারে। ওভাবে যদি নার্সিং করে একটা ছেলেকে ক্যারিয়ার দেখানো হয়, সেটা সম্ভব। ম্যাটলাইফে যে জায়গাটা নাই সেটা হচ্ছে কি, একজন ব্রাঞ্চ ম্যানেজার, ওখানে শেষ একটা দেয়াল, এইটা টপকানো যাবে না। এখন কি হচ্ছে, তাদেরকে যারা শাসন করে তারা হচ্ছে এক্সিকিউটিভ। এই লেভেল থেকে ধরেন আমি যেভাবে একটা ছেলের জন্য ফিল করবো, যেহেতু আমি ডে ওয়ান থেকে এই কষ্টটা করে আসছি, ওটা কিন্তু এক্সিকিউটিভ করবে না। তাহলে সে ক্যারিয়ারের স্বপ্ন দেখছে না, শুধু টাকা আছে। এই পারসেপশন থেকে আমরা যে প্ল্যাটফর্মটা এখন পেয়েছি সোনালীতে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি প্রত্যেকটা কোম্পানি আসবেন যেখানে আমাদের মতো করে। তো একটা ছেলে যখন দেখবে সে এফ হিসেবে জয়েন করে একটা কোম্পানির সিইও পর্যন্ত হতে পারবে, কেন এখানে ক্যারিয়ার করবে না? তবে দৃশ্যমান হতে হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আরো অনেক জানবো আপনাদের কাছ থেকে, কিন্তু তার আগে অনলাইনে আমাদের সাথে আরএইচ খান রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। নিজেকে তো আগে পাওয়ার অফ অ্যাট্রাকশন, নিজের পাওয়ার অফ অ্যাট্রাকশন বাড়াতে হয়। এর 5টা আছে, ফর্মুলা আছে, এখন এগুলো বলার সময় না, সেজন্য ওটা বললাম না। এই 5টা ফর্মুলাকে নিজেকে করতে হয়। একটা মিশনারি জিল থাকতে হবে। এখন আমি চাকরি করিও আমি 10টা 5টা বা এই ধরনের হলে হবে না। ইন্স্যুরেন্সে যদি কাজ করতে হয়, মানুষকে যদি তৈরি করতে হয়, মানুষকে যদি সেইভাবে কোম্পানিতে অ্যাট্রাক্ট করতে হয়, এই 10টা 5টা না, আমি রাতেও কাজ করছি। তা আপনি যদি ডেভেলপ করতে চান, তাহলে আপনার সেই ফারসাইটনেস থাকতে হবে, তো আপনার সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে। এই যে আপনি তো বাইরে ছিলেন, আপনার দৃষ্টিভঙ্গি আর এই দেশে যারা বাইরে যায় নাই তার দৃষ্টিভঙ্গি কি? আর নট অ্যাট অল। সেই জন্যে মানুষের চেঞ্জ ঘটাতে হলে তাদের আউটলুকেরও চেঞ্জ ঘটাতে হবে। পরে এসে তারা নিজেরাই দেখেন জাপাইয়ে ব্যবসা করে, এখন তারা গাড়ি বাড়ির সব কিছু মালিক। আমি কি দেখতেছেন আমি এখানে, কিন্তু এতে আনন্দ আছে। এই প্রফেশনটাকে আপন করে নেওয়া, সেইভাবে আন্তরিকতার সাথে সেলফলেসলি কাজ করতে হবে, নিজের স্বার্থ দেখলে হবে না। সেই জন্য এইটা আমি টাকার পিছনে দৌড়লে, আমি যদি কোম্পানিকে গ্রো করাইতে পারি আমি গ্রো করবো, এগুলো মূল কথা। সেই জন্য কোম্পানিকে গ্রো করান আর মানুষের প্রতি থাকতে হবে, কিন্তু লেগে থাকতে হয়, লাগে থাকলে এটা হবে। কিন্তু আমাদের এখানে প্রবলেম আছে, সেই ধরনের আউটলুক ওয়াইড স্পেকট্রামে দেখার মতন
আস্তে আস্তে কীভাবে হয়। ধন্যবাদ স্যার আরও একবার সোনালী জীবনের পক্ষ থেকে। মিস্টার রফিকুল এবং মিস্টার সাজিদুল, আমরা তো আপনাদের কথা শুনছিলাম, কিন্তু একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। প্রতিবেদনটি আমরা দেখে তারপর আমি মিস্টার রফিকুল আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, চলুন প্রতিবেদনটি দেখে নিই সবাই একসাথে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে ইসলামপুর গ্রাম, যেখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দুইজন গ্রাহক যারা মারা গিয়েছিলেন এবং তাদের মরণোত্তর দাবি সোনালী লাইফ ইন্স্যুরেন্স একজনেরটি মাত্র 5 দিনে প্রদান করেছে, আরেকজনেরটি মাত্র 2 দিনে প্রদান করেছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স তাদের প্রতিশ্রুতি মতো যতগুলো দাবি দিচ্ছে সবগুলো দাবি আমরা যেখানে যেখানে দিতে পারছি ছড়িয়ে দিতে পারছি কথা মতো এবং সময় মতো। আজকে আমরা এখানে এসেছি যে দুজন গ্রাহক মারা গিয়েছিলেন তাদের নমিনির সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামপুর গ্রামের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক জনাব নূর আলম, যিনি বাইক অ্যাক্সিডেন্টে মারা যান এবং তার মরণোত্তর দাবি যিনি পেয়েছেন, ওনার নমিনি ছিলেন ওনার মা। আমরা ওনার সাথে কথা বলবো, ওনার বাবাও এখানে আছেন। তো আপনার নামটা কি? জরিনা। জরিনা। তো আপনি জানতেন আপনার ছেলের একটি সঞ্চয় রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে? জানি। এটা কত টাকা ছিল প্রতি মাসে? 2000। তো আপনার ছেলে কি করতেন? রঙের রিসার্চ করতো। আচ্ছা, উনি কি বিয়ে করেছিলেন? করছে। ওনার ছেলে মেয়ে ছিল? আছে, এগুলো ছেলে 6 মাস। মাত্র 6 মাস বয়স ওনার ছেলের? 6 মাস। তাহলে এই ছোট ছেলেকে মানে রেখে উনি দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। এই ছেলেটা এখন কার কাছে থাকে? কাছে আমরা কাছে থাকবো। আপনাদের কাছেই থাকে। কতটি কিস্তি জমা দিয়েছিল আপনার ছেলে? 8টা। তো আপনার ছেলে মারা যাওয়ার পর সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার এই যে মরণোত্তর দাবি আপনাদের কাছে পৌঁছে দিয়েছে, সেটার জন্য কয়দিন সময় লেগেছে আপনি জানেন? 2 দিন। 2 দিনের মধ্যে পেয়েছেন? এটা পাইতে কোনো সমস্যা হয়েছে না, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কি আপনাদের বাড়িতে এসে দিয়ে গেছে? বাড়িতে এসে দিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা বলতে যাচ্ছি, আপনাদের ছেলে মারা যাওয়ার ক্ষতি তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু মরণোত্তর দাবিটা দেওয়ার পর যে পাশে থাকা, মানে সঠিক সময়ে পাশে থাকা, সেটা কতটুকু পূরণ করতে পেরেছি বলে মনে হয়? আপনাদের কতটুকু উপকার হয়েছে ওই সময়? উপকার করছেন মানে ওই সময়টাতে বেশি করছেন। আচ্ছা, তাইলে এটাতে আপনারা উপকৃত হয়েছেন? অনেক উপকার হয়েছে। এই যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এইরকম ইন্স্যুরেন্স কোনো কোম্পানিতে নাই। এর চেয়ে ভালো ইন্স্যুরেন্স বাংলাদেশে কোনো কোম্পানি নেই। আমাদের সেবাটা আপনার কাছে ভালো লাগছে। আপনি কি জনগণের মধ্যে কথাটা স্বীকার করতে পারছি? এরকম কোন কোম্পানি কি আর পাইছেন জীবনে? আপনার জীবনে পাইছি না, আর আমাদের সম্ভব না। তো আপনার নাম কি? আমার নাম শেখ হোসেন মিয়া। আপনি জানতেন যে আপনার স্ত্রীর একটি পলিসি ছিল সোনালী লাইফ ইন্স্যুরেন্সে? শুনছি। প্রতি মাসে কত টাকা ছিল? 1000 টাকা। 1000। কতটা কিস্তি জমা দিয়েছিলেন? 21টা। তো এটা নমিনি কে ছিল? আমার ছেলে ছিল। আপনার ছেলের নাম কি? শেখ নাবিল মিয়া। আচ্ছা, তাইলে উনি যখন মারা গিয়েছিলেন তার আগে 21টা কিস্তি জমা দিয়েছিলেন? 21টা কিস্তি। কিন্তু উনি এটা পেয়েছেন কত? 1,21,000 টাকা। 1,21,000 টাকা। আচ্ছা, তাহলে এটা পাইতে ওনার কতদিন সময় লাগছিল? 5 দিন। 5 দিনে উনি পেয়েছেন। এটা পাইতে কি কোনো সমস্যা হয়েছিল না বাড়িতে আইসা দিয়ে গেছে? বাড়িতে আইসা দিয়ে গেছে। তাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কি সেবার দিক দিয়ে সবার থেকে এগিয়ে? আমরা জানি যে আপনাদের পরিবারে যে অভাব, সে অভাব আমরা পূরণ করতে পারবো না, কারণ মায়ের অভাব কখনো পূরণ হয় না। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আপনাদের পাশে ছিল এবং সেটা শুধুমাত্র 5 দিনের মধ্যেই। তাইলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? না, আমাদের যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আসছিল এবং সোনালী লাইফ লিমিটেড কোম্পানির যে পলিসিগুলো, তাদের মানে সার্ভিস অনেক ভালো এবং তাদের যে মান অনেক ভালো। প্রিয় দর্শক, প্রতিবেদনটি আমরা দেখে নিলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। মিস্টার রফিকুল, এবারে আপনার কাছ থেকে আমি জানবো যে আপনার কোম্পানি বীমা শিল্পকে, তাদের যারা এমপ্লয়ি রয়েছেন এবং যারা আসলে এর সাথে যুক্ত হতে চান, তাদের কাছে আকর্ষণীয় করার জন্য কি কি পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে বলে আপনার মনে হয়? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি কাউকে না কাউকে শুরু করতে হয়। তো আমাদের যিনি স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দুস স্যার, উনি অনুভব করেছিলেন, ফিল করেছিলেন এই দেশের বীমা শিল্পের যে সার্ভিস সেটা ল্যাকিং আছে। সে কারণে উনি প্রতিষ্ঠা করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
ওনার স্বপ্নই ছিল এই দেশের বেকার যারা আছে বা যারা তরুণ সমাজ এডুকেশন শেষ করে চাকরি করতে চায় তাদেরকে পুনর্বাসনের করার ক্ষেত্রে একটা পদক্ষেপ ওনার নেওয়ার বিষয় ছিল। আপনি জেনে খুশি হবেন ERP সফটওয়্যার 2017-তে অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স টেক সলিউশন প্রোভাইডার্স পৃথিবীর টপ মোস্ট 25 কোম্পানির মধ্যে একটা হয়েছে। তো এখানে কি হচ্ছে, বেসিক্যালি আমি আগেও বলেছি ইন্স্যুরেন্সের দুইটা সার্ভিস, একটা হচ্ছে আপনার ম্যাচুরিটি ভ্যালু, মেয়াদ শেষের মূল্য, একটা হচ্ছে ডেথ ক্লেম, রাইট। তো এইটা আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা ম্যাচুরিটি যে বিষয়টা সেটা আমরা ডিউ ডেটে দিচ্ছি এবং ডেথ ক্লেমটা আমরা দিচ্ছি 7 দিনের মধ্যে। তো এখানে সার্ভিসটা কিন্তু আমরা ওয়ার্ল্ডের কোনো কোম্পানি থেকে খারাপ দিচ্ছি না, একটা বিষয়। তো এখানে কি হচ্ছে, গ্রাহকরা ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছে এবং আপনি জেনে খুশি হবেন আমাদের যে বোনাসটা ঘোষণা হয়েছে, প্রথম বোনাস বাংলাদেশের অনেক কোম্পানির লাস্ট ইয়ারের বোনাসের চেয়েও বেশি। এই করোনায় সারা পৃথিবী অচল, অনেক প্রতিষ্ঠান, শুধু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি না, সবাই কিন্তু একটা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। বাট সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রিভিয়াস ইয়ারের বোনাস ঘোষণা অলরেডি করে ফেলেছে, প্রিভিয়াস ইয়ার থেকে আরও 5 টাকা পার থাউজেন্ডে বেশি। তো সেদিক থেকে আমরা লাকি। তো আমি বলতে চাই, যেহেতু কাস্টমার আমাদের মেইন বেস, তো যদি তারা আমাদের রিয়েল সার্ভিসটা পেয়ে থাকে তাহলে কি হবে, ডেফিনেটলি তারা আমাদের দিকে আসবে। তো আমি সেটাই বলতে চাই যে আমরা যে সার্ভিসটা ইনস্যুর করে যাচ্ছি এটা ওয়ার্ল্ডের কোনো কোম্পানি থেকে কোনো অংশেই কম না। আর এখানে আমাদের গ্রাহকের পার্টটা চলে যাচ্ছে, তো সো গ্রাহক আর সেভিয়ার। এখানে আমাদের সাথে যারা ইয়াং জেনারেশনস বলেন বা এনি কাইন্ডস অফ প্রফেশনস থেকে যারা আসবে তারা কিন্তু উন্নত একটা পরিবেশ পাবে। বাট আমাদের যে কালচার ডেভেলপ আমরা করেছি, আমরা কিন্তু অন্য ট্র্যাডিশনাল কোম্পানির মতো ভাইস প্রেসিডেন্ট অর রিজনাল মনে করেন কোঅর্ডিনেটর এভাবে আমরা দায়িত্ব দেইনি। উই জাস্ট ট্রাই টু লার্ন হিম হোয়াটস দ্য বিজনেস অফ ইন্স্যুরেন্স, হোয়াটস দ্য সার্ভিস অফ ইন্স্যুরেন্স। এখানে যদি আমি কেরিয়ার অ্যাসপিরেশনসের কথা বলি, যদি কেউ এফএ হয়েও শুরু করে থাকে তাহলে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হওয়ার স্কোপ আছে। তো এখানে কোনো ব্যারিয়ার নাই। সো এনি কাইন্ডস অফ পিপুল, আমি বলতে চাই IBA থেকে MBA করা একটা ছেলেও কিন্তু আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে জব শুরু করতে পারে, বিকজ হি ক্যান ডেভেলপ হিজ ক্যারিয়ার। সোনালী লাইফের কথা তাহলে বলতে হয় যে তারা আসলে নিজেরা একা বড় বা বিগার হওয়ার প্ল্যান করছে না, তারা সবাইকে নিয়ে একসাথে বড় হবে, এটাই হচ্ছে তাদের প্ল্যান। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আরো একবার। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামী আয়োজনে বীমা শিল্পের যে কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ATN বাংলা, চোখ রাখুন সোনালী লাইফ, সোনালী জীবনে। আল্লাহ হাফেজ।